মধ্যে শেষ বক্তা হিসেবে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলবো। প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনারা এই বৃষ্টি বিঘ্নিত পরিবেশেও সবাই এসছেন আজকের এই সভাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই। আজকে এই যুব অনুষ্ঠানে আমাদের যুব তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আয়োজনে এখানে যে অনুষ্ঠান, সেখানে আমাদের নেতৃত্বরা তারা বক্তব্য রাখলেন, তারা উপস্থিত ছিলেন এবং আপনারা সেই বক্তব্য শুনলেন। আমার নতুন করে বলার কিছু নেই। আমাদের 21শে জুলাই এই যে আমরা যাব ধর্মতলায়, সেই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান। তার সাথে সাথে যেটা আমাদের বলবার কথা ছিল, আজকে এই যে ভোটার আইডেন্টিটি কার্ড, যে ভোটার আইডেন্টিটি কার্ড আমরা পেয়েছি, যার জন্য আজকে আমরা নাগরিকত্বের একটা পরিচয় পেয়েছি, আজকে সেই নাগরিকত্বের পরিচয়টাকে আজকে নষ্ট করে দেওয়ার জন্য বিজেপির যে চক্রান্ত, সে সম্পর্কেও আজকে আমাদের এই সময় বক্তব্যটা ছিল। তার কারণ আপনারা জানেন ভালো করে, বিহারে এখন নিবিড় ভোটার তালিকা সংশোধন চলছে। আপনারা জানেন বিহারে 8 কোটি ভোটার, এবার তার মধ্যে দেখা গেল যে 4 কোটি ভোটারকেই নতুন করে তাদের ডকুমেন্টস দিতে হবে। এই যে ডকুমেন্টস, এর সাথে আমরা আমাদের যে বক্তারা এখানে তুলে ধরলেন এনআরসির কথা, অর্থাৎ নাগরিকদের পঞ্জীকরণ, নাগরিকদের নাম নথিভুক্তকরণ যে ব্যবস্থা সরকারের, তার সাথে কিন্তু এটা যুক্ত আছে। এবার এই 4 কোটি যে ভোটার বিহারের, আপনারা জানেন এর আগে বিজেপি নানাভাবে চক্রান্ত করেছিল আমাদের এই পশ্চিম বাংলায় তৃণমূল সরকারকে বা তৃণমূল দলকে হারানোর জন্য। ওরা ভোটে কিন্তু হারাতে পারেনি। ওরা ইডি পাঠিয়েছিল, সিবিআই পাঠিয়েছিল, তবুও কিন্তু আমাদের দমাতে পারেনি। এরপর ওরা এবার নতুন একটা ফন্দি ফিকির এঁটেছে, কি করে ভোটারদের তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায়, নানা ফন্দি ফিকির করে এবং ভোটে জেতা যায়। এবং সেটার শুরুটা করেছে ওরা বিহারে। ওরা জানে বিহারে এবার বিজেপি জিততে পারবে না, বিজেপির অবস্থা খুব খারাপ, নীতিশ কুমারের অবস্থা খুব খারাপ। এই জন্য তারা কি করলো, সেখানে ইলেকশন কমিশনকে হাতিয়ার করে সেখানে 4 কোটি ভোটারকে আজকে ওরা কি একটা সংকটময় অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। এই 4 কোটি ভোটার আজকে তাদের ঘুম উড়ে গেছে যে তারা কি করে ভোটার তালিকায় তাদের নামটা টিকিয়ে রাখবে। এখন ওদের ভোটার তালিকায় নামটা টিকিয়ে রাখতে গেলে ভোটার যে আইডেন্টি কার্ড, সেটা নাকি চলবে না, আধার কার্ড চলবে না, রেশন কার্ড। তাহলে কি দিতে হবে? তাদের দিতে হবে জন্ম তারিখের শংসাপত্র, তার বাবার জন্ম তারিখের শংসাপত্র, তার জমি জায়গার শংসাপত্র বা ডকুমেন্টস দিতে হবে। তাহলে এই যে নতুন একটা ফন্দি ফিকির যারা এনেছে, আসামে যেমন এনআরসি, সেরকম এটার এনআরসির আরেকটা রূপ বিহারে ওরা তৈরি করলো, যাতে অনেক ভোটার তালিকা থেকে বাদ যায়। বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক, যারা বিহারের, আপনারা জানেন বিহারের কিন্তু অনেক মানুষ সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, আমাদের এই বাংলাতেও আছে। এই যে বিহারের মানুষরা, এরা কিন্তু এদের ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে গেলে পরে বিজেপির সুবিধা হবে ভোটে জেতার জন্য। এইভাবে ওরা ইলেকশন কমিশনকে ব্যবহার করছে। এই জন্য সেটা বিহারে, এরপরে আমাদের পশ্চিমবাংলায় 26শে ভোট, এখানেও কিন্তু তারা চেষ্টা করবে এখানে আমাদের পরিযায়ী শ্রমিকদের তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা অপচেষ্টা, একটা ষড়যন্ত্র করবে। এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যে মানুষটা প্রথম যে প্রতিবাদ করেছিল, যে মানুষটা প্রথম ভীষণভাবে প্রতিবাদ করেছিল বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে নাকি কণ্ঠ খুলে মেলেছিল, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ্ত কণ্ঠে তিনি প্রতিবাদ করেছিলেন, যার ফলে আজকে সুপ্রিম কোর্টে কেস চলছে। এখনো আমরা জানি না এই 25শে জুলাইয়ের মধ্যে কিন্তু বিহারের ভোটের এই যেটা নিবিড় যেটা ভোটার সংশোধন তালিকা, সেটা কিন্তু 25শে জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে। তা অনেক ভোটার সেটা পারবেন না জমা দিতে। তাদের ভবিষ্যৎ যে কি হবে সেটা নিয়ে সবাই সংশয় আছে, বিরোধী দলরা সংশয় আছে, কিন্তু বিজেপি হাসছে। বিজেপি এরা ভোটে ষড়যন্ত্র করে এরা জিতছে। এরা ধর্মের নামে অনেক এরা চেষ্টা করেছিল, মানুষ যেটা বুঝে গেছে। আজকে মানুষ আর ধর্মের নামে ভোট দিতে চাইছে না। মানুষ তার যেটা প্রাথমিক, তার যেটা চাহিদা বাসস্থান, তার বাসস্থান, খাদ্য, অন্ন, বস্ত্র, এই যে তার যে চাহিদা, সেটা আজকে বিজেপি সরকার মেটাতে পারছে না। ফলে বিজেপি থেকে মানুষ দূরে সরে যাচ্ছে।
আর সবচেয়ে পশ্চিমবাংলায় আমাদের এখানে যে সহসভাপতি আমাদের জেলার তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সহসভাপতি যেটা বললেন, আজকে কিন্তু এরা আসাম থেকে শুরু করে রাজস্থান যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে সেখানে কিন্তু আমাদের পশ্চিমবাংলার মানুষ গেলে পরে সেখানে তাদেরকে বাংলাদেশি বলছে। যে বাংলা ভারতকে পথ দেখিয়েছিল, দেখছেন আপনারা কোনটা নেই ভারতের সবগুলোর প্রথমেই, সেটা হচ্ছে বাঙালি। আজকে রামমোহন রায় থেকে শুরু করে বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, আজকে দেখুন ভারতের যেটা জাতীয় সঙ্গীত জনগণ মন অধি নায়ক জয় কে রচনা করেছিলেন আপনারা ভালো করে জানেন, সে এক বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের মধ্যে প্রথম নোবেল প্রাইজ কে প্রথম পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, এক বাঙালি। আজকে বন্দে মাতরম যে ধ্বনিটা আমরা দেই, যে ধ্বনিটা বিজেপিরাও দেয়, সেটাও রচনা করেছে এক বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বাঙালি পথ দেখিয়েছে, বাঙালি ভারতবর্ষকে পথ দেখিয়েছে। বা এখান থেকে বাংলা থেকে এখানে সমন্বয়ের কথা বাঙালি সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভারতবাসী, আমরা সবাই একসাথে এখানে বসবাস করি। সেটাকে ভেঙে দিয়ে শুধুমাত্র সংকীর্ণ রাজনীতির স্বার্থ চরিতার্থ করবার জন্য আজকে এই বিজেপি তারা ষড়যন্ত্র করছে। আজকে আপনারা বলুন, যেখানে আমরা আজকে বিজেপির বিরোধিতা করলে ওরা বলে পাকিস্তানের কথা, যে আপনারা পাকিস্তানে চলে যান। আপনারা জানেন পাকিস্তানে প্রথম লাল কৃষ্ণ আদবানি গিয়ে ওখানে বলছিল, জিন্নার প্রশংসা করে এসেছিল যে জিন্না ধর্ম নিরপেক্ষ মানুষ। সেই পাকিস্তানে অটল বিহারী বাজপেয়ী গিয়েছিল বাসে করে। আর এই যে প্রধানমন্ত্রী বর্তমান নরেন্দ্র মোদী, আপনারা সবাই জানেন বিনা আমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল পাকিস্তানে। তাহলে কে বেশি পাকিস্তান প্রেমী, আমরা না ওই বিজেপির যারা প্রাইম মিনিস্টার হয়েছেন তারা? ভাবা যায়। আর এরাই নাকি বলে যে একটু সমালোচনা করলেই বলে যে এদেরকে পাকিস্তানে পাঠাও। পাকিস্তান প্রেমী এরা বেশি পাকিস্তান প্রেমী, এদেরকেই পাকিস্তানে পাঠানো উচিত। এবং এরা যায়ও পাকিস্তানের সাথে, পাকিস্তানের যারা নেতারা নেতৃবৃন্দ আছে হেলদোল তাদের সাথে, আর এরা তৃণমূল কংগ্রেসের সমালোচনা করে। আজকে যেটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে, এই বৃষ্টি বিঘ্নিত অনুষ্ঠান থেকে আপনাদের যেটা বার্তা দিতে চাই, আপনারা খুব সাবধানে থাকবেন। আমাদের পূর্ববর্তী বক্তারা মলয় থেকে শুরু করে আমাদের অরূপ দেশ থেকে শুরু করে এবং জেলা সহসভাপতি শুরু করে তারা সবাই কিন্তু একটা সাবধান বাণী উচ্চারণ করেছে। আগামী দিন আমাদের এখানকার আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, আমাদেরও আজকে আমরা রাজবংশীরা বলছে যে রাজবংশীদের এনআরসিতে তাদের কোনো অসুবিধা হবে না, তাদের জাতীয় পঞ্জীকরণ করা হবে। তাহলে রাজবংশীরা যদি বেঁচে যায় তাহলে অরাজবংশীদের কি হবে? তাহলে অরাজবংশীর মধ্যে কারা পড়ছে? তাদেরই তো তাহলে চিন্তার বেশি কারণ। আর তারাই আমরা সবাই বলে আর কি এই কথাটা, যে তাদের মধ্যে বেশিরভাগ আজকে বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। বিজেপি কিন্তু আপনাদের রক্ষা করবে না। এইখানে যদি পশ্চিমবাংলা বিজেপি আসে তাহলে এখানেও কিন্তু সেই এনআরসি ওরা চালু করবে আসামের মতো। সেদিন কিন্তু কাউকে ওরা রেয়াত করবে না, ওই 12 লক্ষ যেমন আমাদের হিন্দু বাঙালি আজকে আসামের সেই ডিটেনশন ক্যাম্পে আছে, এখানেও দেখা যাবে যে বিজেপি সরকার আসার সাথে সাথেই শুরু করবে ডিটেনশন ক্যাম্প তৈরি করবার জন্য। তা যদি না হতো তাহলে আজকে আমাদের উত্তর বাংলার সেই হিন্দুদের বিরুদ্ধেই কেন এনআরসির নোটিশটা আসে? তার জবাবটা দেবে না আমাদের বিজেপি বন্ধুরা? সে জবাবটা দেবে না? তাদেরকে তো সে জবাবটা দেওয়া উচিত। উত্তম কুমার রাজবংশীর কথা, ব্রজবাসীর কথা আমি উল্লেখ করলাম না। আরতি ঘোষ, বক্সিরহাটের আরতি ঘোষ, তার বিয়ে হয়েছিল আসামে তার বিয়ে হয়ে গেছিল। তার বর আসামিজ মানে আসামের বাঙালি। তার নাম নথিভুক্ত হলো জাতীয় পঞ্জীকরণে, কিন্তু তার নাম হলো না, আরতি ঘোষের নাম হলো না, কেননা সে পশ্চিমবাংলাবাসী। তাহলে কি বার্তা দিতে চায়? আজকে আসামে বাঙালিদের স্থান নেই, বাংলার মানুষের আসামে স্থান নেই, বাংলার মানুষের রাজস্থানে স্থান নেই, বাংলার মানুষের দিল্লিতে স্থান নেই। 12,000 দিল্লিতে 12,000 মানুষের কলোনিটাকে ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে। 6,000 গুজরাটে 6,000 বাঙালিকে খেদিয়ে দিয়েছে শুধু বাংলাদেশি বলে। যাদের ভোটার আইডেন্টিটি কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, তাদেরকে আজকে এইভাবে হেনস্থা করা হচ্ছে। তার প্রতিবাদে আপনারা গর্জে উঠবেন না? আপনারা পশ্চিমবাংলার মানুষ, আপনারা গর্জে উঠবেন না তার বিরুদ্ধে? আজকে সময় এসছে তাদের বিরুদ্ধে গর্জে ওঠার। আগামী 2026-এ যে ভোট হবে সেখানে আমরা আপনাদেরকে সবাই
আপনাদের সবার সহযোগিতায় এই বিজেপিকে যা যা 70-80টা ওরা সিট পেয়েছে, এবার যাতে তারা একটা সিটও না পায়, তাদেরকে পুরোপুরি আমাদের বিসর্জন দিতে হবে এই গঙ্গার জলে, এই দীঘার সমুদ্রে তাদেরকে বিসর্জন দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। আপনাদের হাতের ছোঁয়ায় বোতাম টিপে এই বিজেপিকে এই বাংলা থেকে তাড়াতে হবে, এই বাংলা বিদ্বেষী বিজেপি। আর এই কিছু দালাল আছে আমাদের বাংলায়, যারা নাকি ওই দিল্লির কথাতে চলে, বাংলার সংস্কৃতিটাকে বোঝে না, বাংলার মানুষকে বোঝে না, এরাই আছে বাংলায় আসছে শাসন করার জন্য। আজকে যাই হোক, আপনারা খুব ধৈর্য সহকারে এই বৃষ্টির মধ্যেও যে বক্তব্যটা শুনলেন, সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে যদি আমাদের সুযোগ হয় আর একটা অনুষ্ঠান করে আরো ভালো করে, আমি ভাবছিলাম যে আজকে একটু সময় পাবে একটু ভালো করে গল্পের আকারে এই এনআরসিতে কি জিনিস আপনারা জানেন না, শুধু এনআরসিটাই শুনেছেন, কিন্তু এনআরসিটা কি জিনিস, এটা পঞ্জীকরণ, এই নাগরিক পঞ্জীকরণ, জাতীয় পঞ্জীকরণ। ওই জাতীয় পঞ্জীকরণে যদি আপনার নামটা না আসে তাহলে আপনি ভারতীয় নাগরিক নন। আর এই ভারতীয় নাগরিক হতে গেলে এবার যেটা দিল্লি করছে, সরকার যেটা করছে, সেখানে আপনার ডকুমেন্টস দেখাতে হবে, আপনার ভোটার আইডেন্টি কার্ড, আধার কার্ড, এগুলো চলবে না। এগুলো যদি না চলে, আমরা প্রশ্ন করতে চাই দিল্লিকে, তাহলে তুমি কেন বারবার আমাদের আধার কার্ডের সাথে আমাদের ফোন নাম্বার লিঙ্ক করো, আমাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করো, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করো, এভাবে আমাদের বারবার কেন তোমরা হ্যারাসমেন্ট করছো? আর 1000 টাকা দিয়েছেন না প্রত্যেকে 1000 টাকা করে, এই টাকাটা কোথায় গেছে আপনারা জানেন? সেটা নরেন্দ্র মোদী। তাহলে আমরা 140 কোটি ভারতবাসী, 140 কোটি ভারতবাসী, 130 কোটি ভারতবাসীর আধার কার্ড আছে, তাহলে 130 কোটি সাথে যারা অঙ্কে ভালো তারা 1000 গুণ করুন, কত হাজার কোটি টাকা তাহলে দিল্লির সেই ট্রেজারিতে গেছে। আমাদের ঠকিয়ে এই টাকাটা নিয়েছে, আধারের সাথে লিঙ্ক করে, আধারের সাথে আমাদের ফোনের লিঙ্ক করে, আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করে আমাদের কি হলো? আমাদের কেন বারবার প্রমাণ করতে হবে যে আমরা ভারতীয় নাগরিক? তুমি সরকারে আছো, এটা তোমার ডিউটি যে কে বহিরাগত, কে বাইরের থেকে আমাদের এখানে এসছে প্রমাণ করানোর, খুঁজে বের করার ডিউটি তোমার, আমাদের নয়। আমরা বারবার প্রমাণ দেব না যে আমরা ভারতীয় কিনা। কেন আমাদের দিতে হবে বারবার প্রমাণ? আমাদের ভোটেই তো তুমি ওখানে জিতেছো, আমাদের ভোটেই তো তুমি সরকার গঠন করেছো, আবার আমাদেরই প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয় কিনা। এটা আবার কিরকম ধরনের কথা? এটা কিরকম ধরনের গণতন্ত্র? এটা আজকে বুঝবারটা আমি আসিনি, এটা বুঝতে হবে। শুধু রাজনীতির জন্য আমরা ভাষণ দেই না, আমরা আসল কথাটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই যে কিভাবে আজকে এই বিজেপি সরকার কিভাবে সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করছে। আপনারা জানেন এই যে নরেন্দ্র মোদী বলে যে গ্যারান্টি, হ্যাঁ ও গ্যারান্টি, কার গ্যারান্টি? আদানি আম্বানির গ্যারান্টি, যারা বিলিয়ন ডলারের মালিক, তারা কিন্তু আপনাদের মতো গরিব মানুষের গ্যারান্টি নয়। আপনাদের গরিব মানুষের জন্য কি করেছে নরেন্দ্র মোদী আপনারা ভেবে দেখেছেন? বিজেপি বন্ধুদের একবার ভাবুন, ভেবে দেখেছেন? অনেকে অভিযোগ করে যে আজকে এই ধূপগুড়ি থেকে ঝালটিয়া রাস্তাটা খারাপ কেন বলে কিনা? সে রাস্তাটা হবে। জেলা পরিষদ মেম্বার আমাদের দিনেশ এখানে আছে, সেটা অনেকটা কাজ এগিয়ে গেছে, কিন্তু আমাদের প্রশ্ন আছে। কি প্রশ্ন আছে? আমাদের এই যে সড়ক যোজনার টাকাটা কেন তোমরা আটকায় রেখেছো? সে টাকাটা দিলে এই রাস্তা কেন? আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সড়ক যোজনার স্কিমটা নিয়েছে, পরিকল্পনাটা নিয়েছে, আমরা প্রত্যেকটা অঞ্চলে গলিতে গলিতে রাস্তাটা বানিয়ে দিতে পারি। কিন্তু আজকে কি করেছে নরেন্দ্র মোদী? আজকে বাংলা থেকে এখানে ভোটে জিততে না পারে বাংলার মানুষকে ওরা ভাতে মারতে চাইছে। বাংলার মানুষ যাতে 100 দিনের কাজ না পায়। আজকে আমাদের বাংলার চেয়েও আপনারা জানেন উত্তরপ্রদেশে আরো বেশি দুর্নীতি হয়েছে। গুজরাটে এক মন্ত্রী, নরেন্দ্র মোদীর গুজরাটে এক মন্ত্রী তো অ্যারেস্ট হয়ে গেছে দুর্নীতির জন্য, 100 দিনের কাজের জন্য। তাহলে গুজরাট কেন টাকাটা পাচ্ছে? উত্তরপ্রদেশ কেন টাকাটা পাচ্ছে? আর আমাদের মাত্র 9 কোটি টাকার গন্ডগোল হয়েছে, 9 কোটি টাকা, কিন্তু দিচ্ছে না আপনাদেরকে 100 দিনের কাজ। কেন? ওই যে ভোট দেননি বাংলা, নরেন্দ্র মোদী ভোট দিচ্ছে না, তার পরিবর্তে এই গরিব মানুষকে এভাবে তারা বঞ্চিত করবে। এটাই হচ্ছে বিজেপি। কাজেই বিজেপি বন্ধুদের আপনারা এগুলো জিজ্ঞেস করবেন যে রাস্তাটা খারাপ আপনাদের জন্য। আপনারা নির্বাচিত করেছেন জয়ন্ত রায়কে এমপি করে, তাই না? সে জয়ন্ত রায় কোথায় যায়? দিল্লিতে যায়। তাহলে দিল্লিতে গিয়ে আপনাদের কথা, গরিব মানুষের কথা কেন সে বলবে না? কেন ওই যে রাস্তাঘাট খারাপ হয়েছে তার সে টাকাটার কথা তিনি দিল্লিতে গিয়ে বলবেন না? তাকে কি আমরা শুধু ঘুরে ঘুরে বেড়ানোর জন্য ভোট দিয়েছি, কাজের জন্য ভোট দেয়নি? কেন প্রশ্ন করবেন না আপনারা? আজকে সেই প্রশ্ন করবার দিন এসছে। তা না হলে পরে তবুও আমাদের দিদি শুধুমাত্র 69টা প্রকল্প করেনি। সে প্রকল্পগুলো আপনারা সঠিকভাবে পাচ্ছেন কিনা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে দুয়ারে সরকারের মধ্য দিয়ে।
এমনকি আপনাদের রেশন, আজকে আপনাদের কাজের ক্ষতি করে রেশনের দোকানে দৌড় দিতে হয় না, হয় কি হয় না? রেশন আপনার দুয়ারে পৌঁছে দিচ্ছে। এরকম পরিষেবা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী আদ্যাবধি দিতে পারেনি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবাংলায় থাকবে, আপনাদের জন্য গ্যারান্টি, আপনাদের জন্য সবার জন্য গ্যারান্টি, আপনারা না খেয়ে মরবেন না, আপনারা সুস্থভাবে বেঁচে থাকবেন, আপনাদের একটা ঘর হবে, আপনাদের রাস্তা হবে, আপনাদের সব কিছু আপনাদের বজায় থাকবে গরিব মানুষের জন্য। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আদানি, টাটা, আম্বানিদের জন্য উনি ভাবেন না, উনি ভাবেন আপনাদের মতো গরিব মানুষের জন্য। কাজেই 26 যখন দিন আসবে, আপনারা সজাগ হন, আপনারা নিজে ভেবে চিন্তে ভোট দিবেন, ভেবে চিন্তে ভোট দিবেন। আপনার প্রতিবেশীকে বোঝাবেন যে কি করে বিজেপি সরকার আজকে বাংলাকে বঞ্চিত করছে, বাংলার এই কোটি কোটি মানুষকে বঞ্চিত করছে। আমি এইটুকু আবেদন, অভিনন্দন জানাই। আর আজকে আমার স্টেজে যারা আমাদের নেতৃবৃন্দরা আছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এই বৃষ্টির মধ্যেও আপনারা যে শুনলেন, সেজন্য আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জলের মধ্যে ছাতা মাথায় নিয়ে কিন্তু চলছে 21শে জুলাই ধর্মতলা চলো, সেই প্রস্তুতি সভার নমস্কার, দেখছেন পাবলিক টিভি বাংলা। এই মুহূর্তে আমরা সরাসরি বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল যুবক কংগ্রেস জিন্দাবাদ, জলপাইগুড়ি জেলা তৃণমূল যুবক কংগ্রেস জিন্দাবাদ, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, আপনাদের এতক্ষণ আজকের এই সভা, খবর ফেসবুক লাইভ আপনার আজকের এই সভার যে সভাপতি মাননীয় গণেশ রায় মহাশয়ের অনুমতি নিয়ে আজকের সভা এখানেই শেষ করা হলো। সকলকে ধন্যবাদ। কি কর্মসূচি হলো আপনাদের? কর্মসূচি আজকে সাকোয়ারা তৃণমূল যুব কংগ্রেস কমিটির ডাকে 21শে জুলাই ধর্মতলা চলো তারই প্রস্তুতি সভা। এই প্রস্তুতি সভায় আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক সম্মানীয় নির্মল কুমার রায় মহাশয়, ছিলেন ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় ধরণীকান্ত রায় মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের ধূপগুড়ি গ্রামীণ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় মলয় কুমার রায় মহাশয় এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সহসভাপতি সন্তোষ মিশ্র থেকে শুরু করে একঝাঁক নেতৃত্ব। এখানে যোগদান হলো আজকে আমাদের সাকোদরা 2GBতে বিজেপি থেকে এবং সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে 13টি পরিবার 3-39টা ভোটার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। যুবর জেলা সভাপতি রামমোহন রায় আসার কথা ছিল, তার বৃষ্টি এবং তার অনেকগুলো কর্মসূচি থাকার কারণে উনি আসতে পারেনি। হয়তো সম্ভবত আসবে, উনি চলে আসছে হ্যাঁ। এবং বৃষ্টি তো, এই বৃষ্টির জন্য উনি হয়তো রাজগঞ্জে একটা প্রোগ্রাম ছিল, দেরি হয়ে গেছে, যার জন্য উনি সরিষায় পৌঁছতে পারেননি। আপনার নাম পরিচয়? আমার নাম গণেশ রায়, সাকোদরা তৃণমূল যুব কংগ্রেস কমিটির অঞ্চল সভাপতি তথা জলপাইগুড়ি জেলা পরিষদ কমেন্টার।